আজকে আমরা রবার্ট ফ্রস্টের খুব বিখ্যাত একটা কবিতা অ্যাকোয়েন্টেড উইথ দ্য নাইট নিয়ে কথা বলবো। এই কবিতার মধ্যে দিয়ে আমরা অন্ধকার আর আত্মস্বীকৃতির এক গভীর যাত্রাকে আবিষ্কার করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। কবিতাটা শুরুই হচ্ছে এই দারুণ শক্তিশালী আর কিছুটা রহস্যময় একটা লাইন দিয়ে, যা পুরো কবিতার মূল সুরটা বেঁধে দেয়। আর এই একটা বাক্যই কিন্তু আমাদের আজকের আলোচনার ভিত্তি। আচ্ছা, তো চলুন এই জার্নিটার গভীরে ঢোকা যাক। আর এটা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে কবিতাটার উৎসটা কি আর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীকটা কি। একটু যদি এর পেছনে গল্পটা দেখি, ফ্রস্ট যখন এই কবিতাটা লিখছেন তখন তার ব্যক্তিগত জীবনে কিন্তু একটা গভীর দুঃখ আর একাকিত্বের পর্ব চলছিল, আর সেটারই ছাপ আমরা এই লেখায় পরিষ্কার দেখতে পাই। আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে। ফ্রস্ট যখন রাত্রি বলছেন তখন তিনি শুধু দিনের একটা সময়ের কথা বলছেন না, এটা আসলে মানুষের ভেতরের অন্ধকার, একাকিত্ব, হতাশা, এই সব কিছুর একটা প্রতীক। মানে প্রকৃতির রাতের চেয়েও এর অর্থ অনেক গভীর। এবার চলুন পরের ধাপে যাই। আমরা দেখব কিভাবে কবির এই যে শারীরিক হাঁটা, মানে যে পথে তিনি হাঁটছেন, সেটা তার ভেতরের গভীর একাকিত্বের একটা প্রতিচ্ছবি হয়ে ওঠে। তার এই যাত্রা শুরু হচ্ছে বৃষ্টির মধ্যে দিয়ে, কিন্তু এই বৃষ্টি শুধু আবহাওয়া নয়, এটা যেন তার না থামা দুঃখ আর বিষণ্ণতার একটা জীবন্ত প্রতীক। আর দেখুন, তিনি শুধু বৃষ্টির মধ্যে হাঁটেননি এবং বৃষ্টির মধ্যে ফিরে এসেছি, এই যে একই কথার পুনরাবৃত্তি, এটা জোর দিয়ে বলছে যে এই দুঃখ থেকে পালানোর কোনো উপায় নেই। এটা তার জীবনের একটা ধ্রুব সত্যি হয়ে গেছে। আর এই লাইনটা তো অসাধারণ। আমি শহরের সবচেয়ে দূরের আলো অতিক্রম করে হেঁটেছি। মানে তিনি সমাজ, মানুষের সঙ্গ, আশা, এসব কিছুর সীমানা পেরিয়ে একদম একা হয়ে যাচ্ছেন। এই যে নিকষ কালো অন্ধকার, এখানে কিন্তু কবির সঙ্গে অন্যদের দেখা হচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো, এই দেখা হওয়াটা তাদের মধ্যে দূরত্বটাকেই আরও বেশি করে ফুটিয়ে তোলে। এই স্লাইডটা খুব ইন্টারেস্টিং। এখানে দুটো চরিত্রের মধ্যে পার্থক্যটা দেখুন। একদিকে কবি, যিনি নিজের ভাবনায় ডুবে আছেন, একা, আর অন্যদিকে প্রহরী, যিনি সমাজের নিয়ম, শৃঙ্খলা, কর্তব্যের প্রতীক। কবি কিন্তু এই সমাজ থেকেই নিজেকে বিচ্ছিন্ন ভাবছেন। তিনি চোখ নামিয়ে নিচ্ছেন, কারণ তিনি কিছু ব্যাখ্যা করতে চান না। এটা বুঝিয়ে দেয় যে তিনি ইচ্ছে করেই নিজেকে গুটিয়ে নিচ্ছেন। তার ভেতরের কষ্টটা ভাগ করে নেওয়ার মতো ইচ্ছে বা ক্ষমতা কোনোটাই যেন তার নেই। হঠাৎ করেই অন্য একটা রাস্তা থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসে, মানুষের জীবনের দুঃখের একটা চিহ্ন। কিন্তু কবি সেটা শুনলেও তার সঙ্গে নিজেকে জুড়তে পারছেন না। ওই কান্নাটা তাকে ডাকার জন্য নয় বা বিদায় জানানোর জন্য নয়, এটা তার চরম একাকিত্বকে আরও স্পষ্ট করে দেয়। এতক্ষণ তো আমরা শহরের রাস্তায় ছিলাম, এবার কিন্তু যাত্রাটা একটা অন্য মাত্রা পাচ্ছে। ব্যক্তিগত জগৎ থেকে বেরিয়ে কবির দৃষ্টি চলে যাচ্ছে একেবারে মহাবিশ্বের দিকে। তো মানুষের জগৎ যখন পেছনে পড়ে রইল, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কবির মনোযোগ এবার কোন দিকে যাবে? তার চোখ এবার ওপরে উঠছে, এক অপার্থিব উচ্চতায়, মানব জগৎ ছাড়িয়ে এমন এক জগতে যেখানে আবেগের কোনো স্থান নেই। এই যে আলোকিত ঘড়ি, এটা আর কিছুই নয়, এটা হলো চাঁদ। আর এই চাঁদ এখানে সময়, ভাগ্য আর মানুষের সুখ দুঃখ নিয়ে মহাবিশ্বের যে বিশাল উদাসীনতা, সেটারই প্রতীক। আর তারপরই আসে সেই মহাজাগতিক ঘোষণা, সময় না ভুল না ঠিক। এর মানে হল সময় বা ভাগ্য নিরপেক্ষ, মানুষের দুঃখে বা আনন্দে এদের কিছুই আসে যায় না। তো এই পুরো যাত্রার পর আমরা এখন এসে পৌঁছেছি শেষ পর্বে। চলুন দেখি কিভাবে এই জার্নিটা একটা গভীর শান্ত উপলব্ধির মধ্যে দিয়ে শেষ হচ্ছে। দেখুন, এই কবিতা কিন্তু একাকিত্বের কোনো সমাধান দেয় না, বরং এটা শেখায় যে জীবনের এই অন্ধকার দিকটাকে কিভাবে মেনে নিতে হয়, কিভাবে এর সঙ্গে পরিচিত হতে হয়। আর ঠিক এখানেই কবিতাটা একটা বৃত্ত সম্পূর্ণ করে। আবার সেই প্রথম লাইনে ফিরে আসে, কিন্তু এবার ফেরার মধ্যে কোনো হতাশা নেই, আছে একটা গভীর জ্ঞান, সেই জ্ঞান যা অন্ধকারকে খুব কাছ থেকে চেনার পরেই পাওয়া যায়। এই কবিতাটা আমাদের একটা শেষ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ফ্রস্টের সেই ১৯২০ দশকের একাকিত্ব আজও কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে সত্যি। কিন্তু প্রশ্ন হলো, আমাদের এই আধুনিক জীবনে সেই রাত্রির চেহারাটা ঠিক কেমন?